স্বাগতম সবাইকে এক্সপ্লেনেশন দুনিয়াতে। আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত 2026 সালের সিরিজ পারফেক্ট ক্রাউন সম্পর্কে। গল্পটি অনেক ইউনিক আর ইন্টারেস্টিং, আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পটি শুরু হয় আধুনিক কোরিয়া থেকে, যেখানে জোসেন রাজবংশের রয়্যাল সিস্টেম এখনো পর্যন্ত নামে রয়ে গেছে। রাজপরিবার এখন সংবিধান মেনে চলে, কিন্তু তাদের স্ট্যাটাস আর প্রভাব প্রতিপত্তি এখনো বিশাল শক্তিশালী। তাহলে চলুন দেখা যাক একটি প্রেস্টিজিয়াস স্কুল, রয়্যাল একাডেমি। এখানে এলিট পরিবারের সাথে সাথে বড় বড় ব্যবসায়ীর বাচ্চারাও পড়ে। 2009 সালে রেজাল্ট ডে আসে, সবার চোখ থাকে র্যাঙ্ক বোর্ডে। প্রথম আসে সাং হুইজু আর সেকেন্ড আসে রয়্যাল ফ্যামিলির এক ছেলে মিনসুক। মিনসুক জেলাস হয়, তখনই হুইজু অ্যান্টি নেয়। সে বেশ কনফিডেন্স, ফিয়ারলেস আর সরাসরি তাকে ঠাট্টা করে বলে, আবারও হেরে গেলে। দুজনের মধ্যে রাইভেলিটি হয়, যেখানে ক্লাস ডিফারেন্সও স্পষ্ট দেখা যায়। মিনসুক তাকে মনে করিয়ে দেয় যে সে নোবেল ফ্যামিলির নয়, কিন্তু হুইজু এখানে কোনো ভয় ছাড়াই জবাব দেয়। তার অ্যাটিটিউড অনেক স্পষ্ট, তার অ্যাটিটিউড দ্বারা বোঝা যাচ্ছে রেসপেক্ট না পেলে তা ছিনিয়ে নিতে হয়। কিন্তু তার এই কনফিডেন্স সবার পছন্দ হয় না। প্রিন্সিপাল ওকে অফিসে ডাক, প্রথমে প্রশংসা করে, তারপর ইনডিরেক্টলি ওর অবস্থান মনে করিয়ে দেয়। পাশাপাশি ওকে একটা গিফটও দেয়, একটা কাপ, যা পুরনো সময় একজন জিনিয়াস বানিয়েছিল, কিন্তু সে ছিল লো স্ট্যাটাস, অর্থাৎ লো কাস্ট থেকে ছিল। তাই প্রিন্সিপাল হুইজুকে ইনডিরেক্টলি মেসেজ দেয় যে তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, তোমার জায়গায় সবসময় লো কাস্টেই থাকবে। হুইজু কথাটা বুঝে যায় এবং রাগে কাপটি ছুঁড়ে ফেলে দেয়। ওয়েল, তখন সিনটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট টাইমে দেখানো হচ্ছে। সে হুইজু এখন একটি পাওয়ারফুল সিইও হয়ে গেছে। ক্যাসেল বেটু নামক কোম্পানির হেড সে। তার ব্যবহার অনেক কঠোর, তার সেলস একটু ডাউন যাচ্ছিল। তখন সে অ্যাগ্রেসিভ স্ট্যাটাস প্ল্যান করা শুরু করে। খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, প্রতিদ্বন্দ্বীরা চিপ কৌশল ব্যবহার করছে, তাতে কি হয়েছে, আমরা তাদের খেলা গেমে তাদেরকে হারাবো। তারপর তো রুমার্স, মিডিয়া ম্যানিপুলেশন আর স্টার সিটি মার্কেটিং এইসব স্ট্র্যাটেজি ইউজ করে। এখানে ক্লিয়ার হচ্ছে হুইজু শুধু সার্ভাইভ করে না, ডোমিনেটও করতে পারে। তখনই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আসে। কিং এর জন্মদিন উদযাপন হবে রয়্যাল প্যালেসে। সবাই সেখানে ট্র্যাডিশনাল আর ফর্মাল ড্রেস পরে আসে, কিন্তু হুইজু সে তো অন্যরকম। সে অ্যান্টি নেয় একটি রেড বোল্ড ড্রেস পরে, যা প্যালেসের নিয়মের বিরুদ্ধে। সবাই তাকে দেখে শকড হয়ে যায়, কারণ লাল রং শুধু কিং এর জন্য রিজার্ভ ছিল। কিন্তু হুইজু তার কাছে কোনো ব্যাপার নয়, ওর ফোকাস শুধু একটাতেই, সেটা হলো অ্যাটেনশন। সব ক্যামেরা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবকিছু তার নাম দিয়ে ভরে যায়, আর যা সে চায় ঠিক তেমনটাই হয়। সাথে সাথে তার কোম্পানির প্রোডাক্টগুলো সোল্ড আউট হয়ে যায়। কিন্তু যতটা সে সাকসেসফুল দেখায়, তা বাস্তবতা ততটাই হাস, কারণ পিঠ পিছে মানুষ তার সম্পর্কে অনেক গসিপ করে যে সে একটা অবৈধ সন্তান, এমন একটা মেয়ে যার কোনো প্রপার রয়্যাল ব্যাকগ্রাউন্ড নেই। সবকিছু সে শুনে ফেলে, তবুও সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। ঠিক তখনই তার স্টেপ বাদার তেজু আসে এবং সে তাকে খোঁচা মেরে কথা বলে। দুজনে একে অপরকে খোঁচা মেরে কথা বলা শুরু করে। ধারবাই তার পরিচয় নিয়ে তাকে খোঁচা দেয়। হুইজু এখানে পিছু না হটে সে জবাবে বলে, বেশি বকবক করা শুরু করছো না তো, টাইয়ের বদলে পট্টি বেঁধে বের হও, তোমাকে বেশ মানাবে। ঠিক তখনই এই টেনশনের মধ্যে আরো একটি পাওয়ারফুল ক্যারেক্টারের এন্ট্রি ঘটে, গ্র্যান্ড প্রিন্স ইয়ান। সে হ্যান্টিং থেকে সরাসরি প্যালেসে আসে। তার এই ক্যাজুয়াল পোশাক, যা রয়্যাল প্রোটোকল অমান্য করা, কিন্তু তার প্রেজেন্ট এতটাই স্ট্রং যে সবাই অটোমেটিকলি তাকে রেসপেক্ট করা শুরু করে। আসল ইয়ান হলো একজন অ্যাক্টিভ কিং, মানে হলো বর্তমান কিং, কারণ আসল কিং হলো তার ভাতিজা। সে 8 বছরের একটা ছোট ছেলে। হুইজু দূর থেকে তাকে অবজার্ভ করে। রাত বাড়ে আর সেলিব্রেশন, ফায়ারওয়ার্কস, সেরিমনি সবকিছুই চলছে। আর এখানে কিং তার উইশ লেখে তার মায়ের জন্য, তার চাচা অর্থাৎ ইয়ানের জন্য, আর তার প্রজাদের ভালো স্বাস্থ্যের জন্য। এই উৎসবের মধ্যে হুইজু আর ইয়ানের অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়। হুইজু ভুলবশত একটি রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে। সে এমন একটা জায়গায় চলে আসে যেখানে তার প্রবেশ করা নিষেধ ছিল, আর ইয়ান তাকে সেখানে ধরে ফেলে। ইয়ান জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি এখানে কি করছো? হুইজু পোলাইটলি উত্তর দেয়, আমি হয়তো এখানে হারিয়ে গেছি। ইয়ানের কণ্ঠস্বর বেশ কড়া হয়, কিন্তু সে তাকে একটা সুযোগ দেয়। বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তার আগে তুমি এখান থেকে চলে যাবে। হ্যাঁ, এতটা তো আমি আমার জুনিয়রের জন্য করতেই পারি। কিন্তু ইয়াং যখন 3 পর্যন্ত গণে, তখনই হঠাৎ ব্লাস্টের আওয়াজ শোনা যায়। প্রাসাদের ভিতরে একটি জোরালো বিস্ফোরণ ঘটে। সবকিছু মিনিটের মধ্যে বদলে যায়। সবাই দৌড়ে সেখান থেকে চলে আসে। ইয়ানের মাথায় তাৎক্ষণিক একটা ফ্ল্যাশব্যাক আসে। 3 বছর আগে সে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়।
যখন এক ফায়ার অ্যাটাকে তার বড় ভাই অর্থাৎ আগের কিং মারা গিয়েছিল। সে পুরো শকড অবস্থায় থাকে। তারপর তার মনে পড়ে তার এখানে এভাবে থাকলে হবে না, ছোট রাজাকে তার বাঁচাতে হবে। তাই সে এগিয়ে যায়। তখন একটা শকিং ব্যাপার ঘটে। সেখানে মাদার কুইন অর্থাৎ রাজার মা সবার সামনে এসে ইয়াংকে একটা থাপ্পড় মারে এবং বলে, আবার কি তুমি কিং এর জীবন নেওয়ার চেষ্টা করছো? সবাই খুব শকড হয়ে যায়, কেউ কিছু বুঝতে পারছে না। তখনই লিটল কিং মা বলে ডেকে ওঠে। মাদার কুইন সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়। সবকিছু যেন চোখের পলকে হয়ে গেল। আর দূর থেকে দাঁড়িয়ে থাকা হুইজু সেটা দেখে অনেক অবাক হয়। পরের সিনে আমরা দেখতে পারি মিনিস্টার মিংজু উকে সিকিউরিটি আরো কঠিন করা হলো আর মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হলো, যাতে কোনো গুজব না ছড়াতে পারে। কিন্তু ভিতর থেকে মিনের মনে হচ্ছে এখানে কিছু না কিছু গন্ডগোল আছে, কারণ 3 বছর আগে এমনই এক আগুন লাগার ঘটনা ঘটেছিল আর তাতে আগের কিং মারা গিয়েছিল। আর সেই সময় হুইজু প্যালেস থেকে বেরিয়ে আসে। হুইজুং এর সেক্রেটারি হেইজং তাকে দেখে, জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? হুইজুং বলে, হ্যাঁ, সামান্য একটা আগুন লাগার ঘটনা ঘটেছে, সব এখন নিয়ন্ত্রণে আছে। হুইজুং এর রিয়াকশন ছিল এমন যেন ওইখানে কিছুই হয়নি, কিন্তু হেইজং এর মনোযোগ অন্য কারোর উপর। গ্র্যান্ড প্রিন্স ইয়ান তো ঠিক আছে, তাই না? হুইজুং তার দিকে তাকায় আর মজার ছলে বলে, তুমি আবার তার ফ্রেন্ড হয়ে গেলে না তো? হেইজং তাকে আবার প্রশ্ন করে, আপনি কেন প্রিন্স ইয়ানকে পছন্দ করেন না? হুইজং একটু সময়ের জন্য চুপ হয়ে থাকে আর বল, এমনিতেই। সিন বদলে যায়। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় 2009 সালে রয়্যাল একাডেমি রাতের সময়। সবাই ঘুমিয়ে আছে, কিন্তু হুইজং লুকিয়ে আর্চার রেঞ্জে প্র্যাকটিস করতে আসে। বারবার চেষ্টা করে, কিন্তু একটা তীরও টার্গেটে লাগে না। ঠিক তখনই পিছন থেকে ইয়ানের আওয়াজ আসে, কে তুমি? ভয় পেয়ে হুইজুং দৌড়াতে চায়, কিন্তু ইয়ান তাকে ধরে ফেলে। বাধ্য হয়ে হুইজুং তার নাম বলে আর কারণ জানায় এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, কারণ সামনে তার কম্পিটিশন আছে। ইয়াং তাকে নিয়ম বুঝিয়ে বলে, তুমি নাইট রোল ভেঙেছো আর আনঅথরাইজ প্র্যাকটিসও করেছো, সবাইকে তার জন্য শাস্তি পেতে হবে। হুইজু জবাবে বলে, রোলস আমি তখনই মানবো যখন রোল সবার জন্য সমান হবে। আর বলে, একটা নোবেল স্টুডেন্টের কাছে আগে থেকে আর্চারি রেঞ্জের চাবি থাকে। আসলে সে ওই চাবি চুরি করেছে, কারণ সেও সমান অধিকার চায়। ইয়ান বলে, তার জন্য কি তুমি বুড় পথ বেছে নেবে? হুইজু এখানে একদম দ্বিধা না করে বলে, জিতার জন্য যদি এটা করতে হয় তাহলে আমি তাই করব। এমনই জবাব শুনে ইয়ান একটু চমকে যায়, কিন্তু তার মুখে একটা হালকা হাসিও দেখা যায়। সিন শুরু হয় প্রেজেন্টে আসে। হুইজুং সেই মুহূর্ত মনে করে বলছে, এই ছেলেটা কত রুড ছিল। পরের দিন মাদার কুইন আসে ইয়ানের কাছে। সে যে সবার সামনে তাকে থাপ্পড় মেরেছিল তার জন্য তার কাছে ক্ষমা চায়। সাথে সাথে সে ইনডিরেক্টলি অভিযোগও করে যে মহলের সবাই ইয়ানের বেশি খেয়াল রাখে, অথচ তাদের উচিত ছিল ছোট কিং এর বেশি খেয়াল রাখা। এ কথা একদমই পছন্দ হয়নি। ইয়াংও তাকে শান্তভাবে জবাব দিয়ে বলে, তারা তো শুধু তাদের দায়িত্ব পালন করছে একজন কিং প্রতিনিধির জন্য। কিন্তু এখানে সমস্যা দায়িত্ব নয়, বরং মাদার কুইন ভয় পায় যে সবাই ইয়ানকে বেশি গুরুত্ব দিচ্ছে তার ছেলের থেকেও বেশি। সব রাজনীতিবিদ আর ব্যবসায়ী ইয়ানের কথা মানে। এই কারণে মাদার কুইন মনে করে যে সে আসল রাজাকে ছায়ায় ফেলে দিচ্ছে। এই জন্য সে একটা শকিং দাবি করে, বিয়ে করো, তাও আমার পছন্দের মেয়ের সঙ্গে, যাতে প্রমাণ হয়ে যায় তুমি রাজার পাশে আছো। কেননা বন্ধুরা, যদি ইয়াং বিয়ে করে তাহলে তাকে রাজপ্রাসাদ ছাড়তে হবে আর স্বাভাবিকভাবেই তার সকল ক্ষমতা কমে যাবে। সবকিছু শুনে ইয়াং শান্ত হয়ে যায়। অন্যদিকে হুইজুং এর জীবনও ততটা অগোছলভাবে চলছে। তার বাবা তার জন্য একটা সম্পর্ক ঠিক করে, কিন্তু হুইজুং সরাসরি তা মানা করে দেয়। সে বলে, আমি কোনো সাধারণ মানুষের সঙ্গে বিয়ে করব না। তার স্টেপ ব্রাদার আর ভাবি তাকে তিরস্কার করে বলে, যারা অবৈধ তাদের জন্য ভালো সম্পর্ক পাওয়া একটু কঠিন হয়। কিন্তু হুইজুং চুপ থাকে না, ওদের কটাক্ষ করে পাল্টা কথা বলে ওইখান থেকে বের করে দেয়। তো এখন হুইজুং ঠিক করে, যদি তার পরিবার তার জন্য বিয়ে ঠিক করে তাহলে সেই সম্পর্ক ভালো নাও হতে পারে। তাই সে নিজেই নিজের পার্টনার বেছে নেবে নিজের মতন করে। এরপর সে পলিটিশিয়ান, বিজনেসম্যান সবার প্রোফাইল চেক করে, কিন্তু তার লেভেলের কেউই মেলেনি। ঠিক তখন তার মাথায় একটা আইডিয়া আসে, হোয়াই নট গ্র্যান্ড প্রিন্স ইয়ান। এখানে ইয়ানও সমস্যা জর্জরিত। পাবলিকরা তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, কিন্তু ইয়াং সেটা নিয়ে চিন্তিত নয়। ইয়াং তো চিন্তিত আগুন লাগার ব্যাপার নিয়ে, সেটা কিভাবে লেগেছে। ইয়ান মনে করে হয়তোবা তার খুব শীঘ্রই তার নামে কোনো স্ক্যান্ডাল আসতে পারে।
এখানে হুইজু তার প্ল্যান এক্সিকিউট করতে শুরু করে। ইয়ানের সঙ্গে দেখা করার জন্য রয়্যাল অডিয়েন্স রিকোয়েস্ট পাঠায়, কিন্তু ইয়ান কোনো ঝামেলা না করে রিকোয়েস্টটা রিজেক্ট করে দেয়। হুইজু বারবার চেষ্টা করে নানা পরিচয় দিয়ে, কিন্তু প্রতিবারে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে হঠাৎ তার মনে পড়ে পুরনো একটা জিনিস, জুনিয়র। আর সে পরে রিকোয়েস্টটা লেখে, ইউর জুনিয়র হুইজং ওয়ান্টস গাইডেন্স, আর অপেক্ষা করতে থাকে কি হয়। এবার ইয়াং রিকোয়েস্টটা দেখে থমকে যায়, একটু হাসে আর অ্যাকসেপ্ট করে নেয়। সন্ধ্যা হয়, হুইজুং রেডি হয়ে ইয়াং এর প্রাইভেট রেসিডেন্টে চলে যায়। দুজনে মুখোমুখি দেখা হয় অবশেষে। ইয়াং বলে, বুঝতে পারছি না তোমাকে কি নামে ডাকবো। সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার সাথে দেখা করতে চেয়েছিলে? তখনই হুইজুং তার ব্যাগ থেকে একটা রেড লেটার বের করে তার সামনে রাখে। আমি তোমাকে প্রপোজ করতে এসেছি বিয়ে করার জন্য। ইয়াং পুরোপুরি শকড হয়ে যায়। আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর আবার রয়্যাল একাডেমিতে 64th আর্চারির প্রতিযোগিতা শুরু হয়। রয়্যাল অডিয়েন্সও সেখানে থাকে, আর রাজা নিজেও সেখানে ম্যাচটা উপভোগ করতে আসে। তখন রাজা ক্যাজুয়ালি প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি আর্চারি ট্রেনিং এখন 24 ঘন্টার জন্য খোলা আছে। প্রিন্সিপাল কনফার্ম করে বলে, হ্যাঁ, এই সিদ্ধান্তটা ইয়ান নিয়েছে। তখন দূর থেকে রাজা তাকিয়ে থাকা ইয়ানকে নোটিস করে। প্রতিযোগিতা শুরু হয়। একদিকে ইয়াং এর টিম, যে টিমে থাকে মিনসুক, অন্যদিকে হুইজুং এর দল। সেই দলে তার বন্ধু আর প্রেজেন্ট রয়্যাল ফ্যামিলির মিনিস্টার অর্থাৎ জংউকও থাকে। মিনচুক হুইজুকে দেখে নিচু মন্তব্য করে। তার বন্ধু তাকে টিজ করে বলে, হয়তো সে হুইজুংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তারপরে মিনচুক আরো বেশি অপমান করতে শুরু করে, আর হুইজুকে একটা নিচু আর বাজে মেয়ে বলে কটাক্ষ করে। ইয়ান সব শুনছে আর বলছে, তোমাদের কথা অফ করা উচিত, এগুলো শোনার মতন কথা নয়। তখন সেখানে সবাই চুপ হয়ে যায়। এখান থেকে ইয়ানের চরিত্র আরো বেশি ক্লিয়ার হয়ে ওঠে। সাইলেন্টলি সে অন্যায় একদম সহ্য করতে পারে না। প্রতিযোগিতা শুরু হয়। ছাত্ররা একে একে তীর ছুটছে। হুইজুং আর ইয়ান একেবারে মুখোমুখি। হুইজুং এখানে তীর ছুঁড়ে 9 পয়েন্ট পায়, আর ইয়ান এখানে শান্ত ও ফোকাস থেকে একদম পারফেক্ট ভাবে তীর মারে এবং সে 10 পয়েন্ট পায়। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। হুইজুং আবার ট্রাই করে ফুল এফোর্টস দিয়ে, তবুও সে 9 পয়েন্ট পায়। ইয়ান এখানে তীর ছুঁড়ার আগে রাজার দিকে তাকায়, তারপর আবার শুট শুরু করে। কিন্তু ফলাফল এখানে আমাদেরকে দেখানো হয় না। সিন চেঞ্জ হয়ে প্রেজেন্টে দেখানো হয়, যেখানে হুইজং ইয়ানকে প্রপোজ করছিল। ইয়ান এখানে শান্তভাবে বলে, তুমি আসলে কি কারণে আমাকে বিয়ে করতে চাও, সেই কারণগুলো আমাকে খুলে বলো। হুইজং এখানে কোনো দ্বিধা ছাড়াই নিজের প্রশংসা করা শুরু করে। আমি রেস, সুন্দর, বুদ্ধিমান, আর আমার ফ্যামিলি স্ট্যাটাসও অনেক স্ট্রং। সাথে বলে, ও এনিওয়ে, এটা শুধু কন্ট্যাক্ট ম্যারেজে হবে, পরে আমরা ডিভোর্স দিতে পারি। ইয়ান ধৈর্য ধরে সব কিছু শুনে আর শুধু একটা কথা বলে, আমি তোমার থেকে একটা জিনিস চাই, তুমি কি আমাকে তা দিতে পারবে? ফুল কনফিডেন্সে হুইজুং হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ একদম, যে কোনো কিছু। ইয়ান বলে, লাভ। আর তখনই হুইজুং বুঝতে পারে সরাসরি ইয়াং তাকে রিজেক্ট করেছে। তারপর সে অফিসে আসে, হেইজুকে ডাকে। বেচারি অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, বলে, রোমান্স না, এই ছেলে স্পষ্টভাবে আমাকে রিজেক্ট করার উপায় খুঁজছিল। কিন্তু সেক্রেটারি বলে, তুমি তখন হনেস্ট ছিলে না। এখান থেকে পরের প্ল্যান শুরু হয়। সে ঠিক করে যদি ইয়ানকে ইমপ্রেস করতে হয় তাহলে স্ট্র্যাটেজি বদলাতে হবে। অন্যদিকে মেহেলের কুইনও তার গেম শুরু করে দেয়। সে বিভিন্ন মেয়ের প্রোফাইল দেখতে শুরু করে। ইয়ানের জন্য বাইট চুজ করতে করতে হঠাৎ তার চোখ যায় হুইজুং এর ফটোর উপরে। সে ঠিক করে, আমি এই মেয়ের সাথে দেখা করতে চাই। এখানে হুইজুংও তার নেটওয়ার্ক ব্যবহার করে নিজের পিআর ম্যানেজারের মাধ্যমে ইয়ং এর শিডিউল বের করে ফেলে। আর তারপর শুরু হয় এক মজার ঘটনা। ইয়াং হর্স ডাইভিং করছে, হুইজুংও সেখানে চলে যায়। ইয়াং রেস্টুরেন্টও যায়, সেখানেও সে চলে যায়। গাড়িতে ট্রাভেল করছে, হুইজুংও তার কাছে চলে আসে। সিনেমা দেখতে যায়, হুইজুংও সেখানে চলে আসে। সে দৌড়াচ্ছে, সেখানে হঠাৎ তার পিছু চলে আসে। প্রতিবারেই শুধু একটা লাইনে বলে, আমি তোমাকে খুব মিস করছি। ইয়ান খানিকটা কনফিউজ হয় আর একটু বিরক্তও হয় যে এই মেয়েটা সব জায়গায় কিভাবে চলে আসে। আর এর মাঝে একটা টুইস্ট চলে আসে। হুইজুকে জোর করে একটা ব্লাইন্ড ডেটে পাঠানো হয়। সে ব্লাইন্ড ডেটে যায় সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে। হুইজু এখানে মোটামুটি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখে। বিয়ে হলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি টপে যেতে চাই, আমার স্টেপ বাদারকে আমি পিছিয়ে ফেলে উপরে যেতে চাই। বিয়ে হওয়ার পর তুমি কি আমার এইসব দায়িত্ব নিতে পারবে? কিন্তু এই মিটিংটি বেশ অকওয়ার্ড হয়ে যায় আর শেষে জুন মানা করে দেয়। ইয়ানও এখানে খবর পায় হুইজুং আসলে কারোর সাথে ডেটে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো ইয়ান এখানে একটু আপসেট ছিল। কেন ইয়াং ডেটে যাবে? আমরা দেখতে পাই সবাই ইয়ান এখানে প্রথমবারের মতন ইমোশনাল রিয়েক্ট করছে।
অপরদিকে আমাদেরকে মাদার কুইং এর গোপন অতীত দেখানো হচ্ছে, ফ্ল্যাশব্যাক, যেখানে দেখা যায় সে তার স্বামী অর্থাৎ আগের রাজাকে থামানোর চেষ্টা করছিল, যিনি রাজ্য সিংহাসন ছাড়তে চাচ্ছিলেন। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তার স্বামীর রয়্যাল লেটার জ্বালিয়ে দেয় এবং তাকে ইনডিরেক্টলি মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপরে সে আগুনের ঘটনা দেখানো হয় যেখানে রাজা মারা যায়। এসব দেখে ক্লিয়ার হওয়া যায় যে রাজপ্রাসাদে রাজনীতি আসলে ক্ষমতার খেলা ছাড়া আর কিছুই না। তারপর সিন বদলায়, বর্তমানে দেখা যায় ইয়ানো ওই দুঃস্বপ্ন দেখে, তার অতীত তাকে শান্তিতে জীবনযাপন করতে দিচ্ছে না। এই টেনশনের মধ্যে একটা রয়্যাল অনার ইভেন্টস ঘোষণা করা হয় যেখানে ইয়ং কিং বিজয়ীদের পুরস্কার দেবে। ইয়ানো সেখানে চলে আসে কারণ প্রেসিডেন্ট কিং মানে ইয়ং কিং খুবই ছোট। ইভেন্টের দিন আসে, হুজুং সেখানে পৌঁছে যায়। হুজুং সিম্পল আউটফিটে আসে কিন্তু তার আত্মবিশ্বাস এখানে আগের মতনে থাকে। সিকিউরিটি চেক করার সময় সে ক্যাজুয়ালি বলে দেয়, আমি এখানে গেস্ট না, আমি এখানে উইনার। সেক্রেটারি তাকে সাবধান করে বলে, এখানে সবাই দেখছে, তাই একটু নিজেকে নিয়ন্ত্রণ রাখা শেখেন ম্যাম। ঠিক তখনই অন্যদিকে প্রাইভেট রুমে লিটল কিং প্রস্তুত হচ্ছে। সে এখানে স্পষ্টই নার্ভাস, কারণ এতগুলো মানুষ, ক্যামেরা, দায়িত্ব সবকিছু তার জন্য একেবারে ভারী হয়ে যাবে। কিন্তু তখন ইয়ান আসে, তার হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কি প্রস্তুত? এভাবে লিটল কিং অনেক আত্মবিশ্বাস ও মোটিভেশন পায়। স্টেজে যখন ওরা দুজন আসে, ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা জ্বলছে ওঠে আর লিটল রাজা একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু ইয়াং তার হাত ছাড়ে না। বিজয়ীদের স্টেজে ডাকা হয়। তারপর আসে হুইজুং এর পালা। হুইজুং স্টেজে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে এসেছে, পুরস্কার নেয়, সাথে সাথে তাকে সেরিমনি কাপও পরানো হয়। সে সরাসরি লিটল কিংকে বলে, তুমি আমাকে নিচে পরিয়ে দাও। এরপর একটু হালকা হাসি দিয়ে ইয়ানকে বলে, এখন আপনার গিফট। ইয়ান বলে, গিফট তুমি পেয়েছো। হুইজুং একটু প্লেফুল টোনে বলে, সে তো রাজা দিয়েছে, আপনি তো নয়। কিন্তু ইয়ান এখানে কিছু বলে না। ইভেন্ট শেষ হয়, হুইজুং তখন নিজের পিয়ার মোডে চলে আসে, সেলফি পোস্ট করে হ্যাশট্যাগ দেয় স্পেশালি ইয়ানের নামের সাথে। ধীরে ধীরে আবার সে ট্রেন্ডে চলে আসে। ইভেন্টের পর হুইজুং এর সাথে দেখা হয় তার পুরনো বন্ধু জংবকের। তারা দুজন রেস্টুরেন্টে বসে স্কুলের সময়ের কথা বলছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন হুইজু জংবককে আর্চারি শেখাচ্ছিল, সেই মুহূর্তে জংবক তাকে দেখে প্রেমে পড়ে যায়। কিন্তু হুইজুং এ তার সকল প্রকাশ ছিল তার প্রতিযোগিতায়। সিন চেঞ্জ হয়ে প্রেজেন্টে চলে আসে, দুজনে ক্যাজুয়ালি কথা বলছে। কিন্তু এখানে ক্লিয়ার যে জংবকের এখনো সেম ফিলিংস রয়েছে হুইজুকের জন্য। অন্যদিকে ইয়ানের বাস্তবতা একদম আলাদা ছিল। সে জ্বর আর ইনসুমোনিয়ার সঙ্গে লড়াই করছিল। হাসপাতালে যাওয়ার বদলে সে এক হোটেলে থাকছিল, কারণ যদি এটা বাইরে চলে যায় তাহলে শুধু শুধু গসিপ হবে, পাওয়ার ডাইনামিক্স ও বদলাতে পারে। সেখানে অ্যান্টিও হুইজুং এর সে একই হোটেলে চলে আসে, পরিস্থিতি বুঝে পেলে ডাক্তারের কাছে বলে দেয় রোগীর নাম যেন তার নামে দেওয়া হয়, ইয়ানের নামে নয়। আমি চাই না সবাই রিপ্রেজেন্টেটিভ কিং এর সম্পর্কে নানা রকম কথা চড়াক, আর ডাক্তারও সেটা মেনে নেয়। চই তাকে অনেক ধন্যবাদ দেয়, কারণ হুইজুং যদি সাহায্য না করতো তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো। মহলে মাদার কুইং জানতে পারে যে ইয়াং হোটেলে আছে, আর সে সোজা সেখানে চলে যায়। চই হুইজুকে লুকানোর চেষ্টা করে, কিন্তু মাদার কুইং রুমে ঢুকে ইয়ানকে শার্টলেস দেখে ফটাফট বেরিয়ে আসে। তার নজর হুইজুং এর ব্যাঙের উপরে পড়ে যায়। আর যখন সে আবার রুমে আসে, হুইজুং আর ইয়ানকে একসাথে দেখতে পায়। তাই সে ইয়ানকে বলল, যা করছো তার এক্সপ্লেনেশন তো তোমাকে প্যালেসে দিতে হবে। হুইজুং চুপ করে থাকে। পরের দিন সকালে খবর লিক হয়ে যায়, গ্র্যান্ড প্রিন্স ইয়ান্স আর হুইজুং একই হোটেলে একসাথে ছিল। ছবি, টাইমিং, ডাক্তার ভিজিটিং সব প্রমাণ একসাথে ভাইরাল হয়ে গিয়েছিল। গসিপিংও ছড়িয়ে পড়ছিল যে হয়তোবা সে প্রেগনেন্টও। সেক্রেটারি বেশ প্যানিক হয়ে যায়, কিন্তু হুইজুং তখন শুধু হাসছিল, কারণ তার জন্য এটা সমস্যা নয়, বরং নতুন একটা সুযোগ খুলেছে। কিন্তু এই মুহূর্তে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে হুইজুং একেবারে ইমোশনাল নয়, পরিস্থিতি নিয়ে সে খেলে। অন্যদিকে ইয়ান অবশেষে ঠিক করে যে সে হুইজুং এর সাথে সরাসরি কথা বলবে। সিন শিফট হয়ে যায়, তারা ফাইভের রেস্টুরেন্টে আবার দেখা করে। সেখানে হুইজুং পৌঁছে যায় এবং স্টাফরাও ওদের দুজনের সম্পর্ক গসিপ করছে। ইয়াং প্রথমবার বলে, সরি, আমার কারণে তোমার এত সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। হুইজুং তাকে ক্যাজুয়ালি বলে, আমার কিছু যায় আসে না। ইয়ান বলে, কিন্তু আমার তো যায় আসে। আর সোজাসুজি তাকে জিজ্ঞাসা করে, তোমার আসল ইচ্ছে কি? আমি সেটা অবশ্যই পূরণ করব। ও কিছুক্ষণ ওকে দেখে, তারপর বলে, সেটা আগেই বলেছি যে তোমার সাথে বিয়ে করতে চাই। আর তারপর আমাদের একটা ফ্লাওয়ার দেখানো হয়, আর এর সাথে সাথে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কম্পিটিশনের সময় ফাইনাল মুহূর্তে ইয়ান ইচ্ছে করে হার মানে এবং হুইজুংকে জিতিয়ে দেয়, আর যার ফলে হুইজুং ফুল পায় জেতার জন্য। অর্থাৎ ইয়ান তাকে জিতিয়ে দিয়েছিল। বর্তমানে হুইজু পুরোটাই বুঝে, যতটা সোজা ইয়াং দেখায় তাকে, সে আসলে ততটা নয়। ইয়াং কয়েক সেকেন্ড চুপ থাকে, আর তারপর শেষমেশ বলে, ঠিক আছে, তুমি আমার বউ হতে পারো, কিন্তু তার সাথে একটা ওয়ার্নিং দেয় যে তুমি যা করছো একদম ভেবে চিন্তে করো, কারণ এরপর পুরো দেশ তোমার বিরুদ্ধে চলে যেতে পারে।
তাই সেটার জন্য প্রস্তুত থাকো। হুজুং এখানে হালকা স্মাইল দেয়। এখানে এই এপিসোডটি শেষ হয়। তাহলে আগের স্টোরি কি? ইয়ান হুজুংকে কেন এমন বলল? তার সামনে কি হবে? কেমন ইন্টারেস্টিং টার্নিং আর টুইস্ট আসবে? কিছু না কিছু সিক্রেট তো আছেই লুকানো। জানতে চাও? তাহলে কমেন্ট বক্সে লেখো যে নেক্সট পার্ট চাই, আমি এক্সপ্লেন করার ট্রাই করব। আর এটা একটা অনগোয়িং সিরিজ। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার এক্সপ্লেনেশনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।